ডিভোর্সের 5 বছর পরে প্রাক্তন স্ত্রী কল দিয়ে বলল, আমার স্বামীর অপারেশন করতে হবে, তোমার রক্তের সঙ্গে ওর রক্তের গ্রুপ মিল আছে, প্লিজ 1 ব্যাগ রক্ত দেবে। আমি প্রথমে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু সে যখন আবারও বলল, তুমি তো অনেক সময় কত মানুষের জন্য রক্ত দাও, না হয় এবার আমার বিধবা জীবন থেকে রক্ষা করবা। প্লিজ সাজু, চুপ করে থেকো না তুমি, তোমার কাছে হাত জোর করে আবেদন জানাচ্ছি। আমি বললাম, তোমার স্বামী এখন কোথায়? চট্টগ্রাম, মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি আছে। একটু দয়া করো, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এমনিতেই তুমি আজও আমার কাছে একজন আদর্শ মানুষ, কিন্তু আমি তো ঢাকায়। ঢাকা থেকে চট্টগ্রাম আসতে 5 ঘন্টার বেশি সময় লাগবে না। অপারেশন আগামীকাল সকাল 10টায়। এখন বাজে মাত্র সন্ধ্যা 7টা। তুমি যদি এখনই রওনা দাও তাহলে সকাল হবার আগেই পৌঁছে যাবে। অবস্থা কি বেশি সিরিয়াস? হ্যাঁ সাজু, মারাত্মক। তাই এই মুহূর্তে মাথায় অপারেশন করতে হবে। মাথার মধ্যে রক্ত জমাট বেঁধে ইনফেকশন হয়েছে, আর সেজন্য রক্তের দরকার। ঠিক আছে, আমি বের হচ্ছি। মেলা মেলা ধন্যবাদ সাজু। বাহ, তুমিও? সবাই আজ তোমার বলা এই কথাটি পরিচিত বানিয়ে ফেলছে, তাই আমিও বললাম, আচ্ছা রাখছি। কল কেটে দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। এ জীবন কেন এমন অদ্ভুত? যে মানুষটার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষের জীবন বাঁচাতে আমাকে রক্ত দিতে হবে। হায় আল্লাহ, তুমি পৃথিবীতে কত বৈচিত্র্য ঘটনার জন্ম দাও, বোঝা বড় মুশকিল গো আল্লাহ। রকি আর সজীব দুজনেই চট্টগ্রামে। আমাকে ওরা বেশ কিছুদিন ধরে যেতে বলছে, কিন্তু আমি যাব যাব করে যাওয়া হয়ে ওঠে না। তাই এখন তবে যাওয়া হচ্ছে, কিন্তু এছাড়া অবশ্য আগামীকাল সকালে আমি ঠিকই চট্টগ্রামে যেতাম, কারণ আজ দুপুর রকির কাছে অপরিচিত একটা নাম্বার দিয়ে কল এসেছে। লোকটা নাকি আমাদের হারিয়ে যাওয়া বন্ধু সাকিবের সন্ধান জানে। শফিক নাকি মারা যায় নাই, তাকে ফেরত পেতে হলে কিছু টাকা দিতে হবে। কক্সবাজারে নাকি সেই অপরিচিত লোকটা থাকে এবং সেখানেই দেখা করতে হবে। তাই সজীব ও রকি দুজনেই আমাকে সেখানে যেতে বলেছে। যদিও আমাদের ধারণা এটা একটা মিথ্যা চক্রের কাজ, তবুও গিয়ে তো দেখি। আমার স্ত্রীর নাম ছিল মারিয়া। মাত্র 7 মাস পরে আমাদের ডিভোর্স হয়। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, তাই মারিয়ার পছন্দের কেউ থাকতে পারে সেটা জানা হয়নি। বাসর ঘরে যখন মারিয়া আমাকে বলেছিল যে তার পছন্দের কেউ আছে, তখন অবাক হয়েছিলাম। নিজেকে তখন বেশি অপরাধী মনে হচ্ছিল, কারণ আমি তাকে জিজ্ঞেস করতে পারতাম। বাবা আর দেশে আসেননি, সেখানেই দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে সুখে শান্তিতে আছে। এখন তার আরো 2টি মেয়ে আছে, তাদের সঙ্গে আমার কথা হয় এবং তারা আমাকে অনেক শ্রদ্ধা করে। দাদা দাদির পছন্দ মেয়ে বিয়ে করেছিলাম, তাই নিজে কিছু জিজ্ঞেস করিনি। বাবা বাংলাদেশে না এসে ওখান থেকে শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করে গেছে। মা বাবার ভালোবাসা না পেলেও টাকা নিয়ে কোনোদিন কোনো সমস্যার মধ্যে পড়িনি। ইউনিক পরিবহনের বাসের মধ্যে করে চট্টগ্রাম রওনা দিলাম। এই বাসটা নন এসির মধ্যে মোটামুটি ভালো সার্ভিস দেয়। বাসে উঠে আগেই সজীবের কাছে কল দিয়ে আমার যাবার কথা জানালাম। কুমিল্লা হোটেল পর্যন্ত আসার মধ্যে মারিয়া মোট 4বার কল করেছে। যে মানুষটা মাত্র 7 মাস আমার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছে, সেই আজকে কত খবর নিচ্ছে। পৃথিবীতে স্বার্থ ছাড়ার কিছু বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, আমার এই যাওয়ার পেছনে কি কোনো স্বার্থ আছে? হোটেল থেকে বের হয়ে বাসে বসে টিকটকের মধ্যে গেলাম। মাসখানেক ধরে টিকটকে একটা মেয়েকে খুব ভালো লেগেছে। মেয়েটা কখনো তার সম্পূর্ণ মুখ বের করে ভিডিও বানায় না। হিজাব, স্কার্ফ বা ওড়না দিয়ে খুব সুন্দর মুখ ঢেকে শুধুমাত্র চোখ দুটি বের করে থাকে। তার শুধুমাত্র চোখ অসম্ভব সুন্দর লাগে। আমি সাজু টিকটকে শুধু ওই একটা মেয়েকে ফলো করে রেখেছি। যখনই সুযোগ হয় তখনই তার ভিডিও দেখি। ভালো লাগে তাই দেখি, তবে কখনো কথা হয়নি। বহুবার কমেন্ট করেছি তবুও মুখটা দেখার জন্য, কিন্তু দেখতে পারিনি। তার করা টিকটক ভিডিওর লোকেশন দেখলে বোঝা যায় তিনি ঢাকা শহরে থাকে, কিন্তু কখনো যদি ঠিকানা বের করতে পারি তাহলে অবশ্যই তার সামনে যাবার ইচ্ছা আছে। চট্টগ্রামে জিসি মোড়ে নামলাম রাত 3টা। সেখান থেকে সিএনজি নিয়ে সরাসরি আগ্রাবাদে শিশু হাসপাতালে চলে গেলাম। মারিয়ার সঙ্গে এর আগেই কথা হয়েছে, তাই সে স্বামীকে রেখে নিচে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি সিএনজি ভাড়া দেওয়ার সময় সে আমার কাছে ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে রইল। ভাড়া পরিশোধ করার পরে সে বলল, কোনো অসুবিধা হয়নি তো?